ইরান যুদ্ধের খবর কি জানেন? আজকে তো পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের বাহিরে প্রায় সকল দেশেই এখন ঈদুল ফিতর পালিত হচ্ছে। তো এই ঈদুল ফিতর, পবিত্র ঈদুল ফিতরের সময়ে ইরানের লোকজন খুবই আ কি বলবো? মানবেতর জীবনযাপন করছে। খুব কষ্টের জীবনযাপন করছে। তাদের উপরে যুদ্ধকে চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের উপরে যুক্তরাষ্ট্র এবং তার জারজ সন্তান ইসরায়েল অন্যায়ভাবে চোরাগুপ্তা হামলা চালিয়ে ইরানের অনেক ক্ষয়ক্ষতি করেছে। এতে কোনো সন্দেহ নাই ইরানের ব্যাপক ক্ষতি সাধন করেছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ইসরায়েল হলো আমাদের দেশের ঢাকা শহরের মতো একটি ঢাকা শহর, ঢাকা জেলা ধরুন, ঢাকা জেলার মতো একটি ব্যাপ্তি নিয়ে একটি দেশ, বা যেটিকে দেশও বলা যায় না, দখলদারিত্বের একটি ভূখণ্ড বলা যায়। মধ্যপ্রাচ্য থেকে প্যালেস্টাইনিদের জমি দখল করে একটি ভূখণ্ডকে তারা দেশ হিসেবে আ মনে করে, এবং এটির তাদের কাছে এখন জুইসদের একমাত্র দেশ। তারা ভাসমান অবস্থায় ছিল। এখন এই দেশটিকে আঁকড়ে ধরেই তারা, বা এই ভূখণ্ডকে আঁকড়ে ধরেই তারা তাদের জায়নিজমের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য দখল করবার প্রত্যয়ে এই যুদ্ধগুলি এখন পরিচালিত করেছে, যেটি এখন বর্তমানে ইরানের সাথে যুদ্ধ করছে। এ হলো ঐতিহাসিকভাবে তাদের বর্তমান অবস্থা, জুইসদের অবস্থা, ইসরায়েলিদের অবস্থা। এখন আজকে ইরানের আ যে অবস্থা জানা গেছে, ইরান অনেক ক্ষতি সাধন হওয়ার পরেও ইরান কোনোভাবেই ইরান পিছু হটবে না। এতে স্পষ্টভাবে এটি জানান দিয়েছে খোদ যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা। তারা বলে দিয়েছে যে এখনো পর্যন্ত ইরানের জনগণের মধ্যে যুদ্ধ থেকে পিছিয়ে যাওয়ার কোনো ধরনের সিম্পটম তারা দেখছে না। তারা মনে করছে ইরান সম্পূর্ণভাবে মানসিকভাবে, সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রয়েছে সর্বশেষ পর্যন্ত যুদ্ধকে চালিয়ে যাওয়ার। সুতরাং অস্ত্র দিয়েই যে যুদ্ধের মানে আপনি যুদ্ধ করবেন, মোকাবেলা করবেন, ব্যাপারটি তা নয়। অস্ত্র থাকা সত্ত্বেও যদি মানসিকভাবে মানুষ প্রস্তুত না থাকে, তাহলে সে অস্ত্র অনেক সময় দেখা যাচ্ছে কাজে আসে না। যদি মানুষ না থাকে, সেখানে মানুষ আছে এবং অস্ত্র আছে। ইরান তার নিজের পায়ে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত হয়তো অনেক অবকাঠামো ধ্বংস হচ্ছে, কিন্তু ইরানের মানসিক অবস্থা ধ্বংস হচ্ছে না। মাত্র ১,০০০-২,০০০ মানুষ, ইরানের কোটি, কোটি মানুষ ইরানের। আর ইরান, আপনাদের মনে রাখতে হবে যেটি বলেছি যে জিওগ্রাফিক্যালি ইসরায়েল হলো ঢাকা জেলার সমান, ইরান হলো বাংলাদেশের মতো কমপক্ষে ২০টা দেশের সমান। ২০টা দেশের সমান হলো ইরান, আপনাদের মনে রাখতে হবে। ১৭ লাখ স্কোয়ার কিলোমিটারের মতো। আর আমাদের বাংলাদেশ হলো ১,৪৪,০০০ স্কোয়ার কিলোমিটার। সুতরাং ১৭ গুণ বা এই টাইপের একটা বড় সাইজ হবে ইরান। সুতরাং ইরানের ছোট্ট একটি জায়গার উপরে কয়েকটি বোমা ফেলে আমি ধরে নিচ্ছি সেটিও অনেক বড় ধরনের ক্ষতি সাধন হয়েছে। কারণ এটি সাউথ পার্স, পৃথিবীর সর্ববৃহৎ গ্যাস উৎপাদনকারী যে আ প্ল্যান্ট রয়েছে, সেটিকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। এটি অনেক বড় ধরনের ক্ষতি সাধন হয়েছে। শুধু ইরানের জন্য নয়, সারা বিশ্বের জন্যই কিন্তু এটি ক্ষতি সাধন হয়েছে। আমি আজকে ঈদের দিন আপনাদের কাছে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু কষ্টও হচ্ছে যে ইরানিরা বা মুসলিমরা অনেক কষ্টে আছে। পাশাপাশি আমাদের মুসলিম যে আপনার উপসাগরীয় অঞ্চলের যেসব দেশগুলি রয়েছে, এরাও আমাদের মুসলিম ভাই। এই দেশের নাগরিকরা তো কোনো অপরাধ করেনি। আমাদের কাতার, সৌদি আরব, এরা তো এদের সাধারণ নাগরিক যারা, এরাও কিন্তু বঞ্চিত অবস্থায় আছে। এরাও তো আমাদের আ মুসলিম ব্রাদারহুড এরা। আ কুয়েত, কাতার, সৌদি আরব, দুবাই, এদেশের সাধারণ মানুষগুলি তো এখন আপনার সাফার করছে, সরাসরি সাফার করছে এই ঈদের দিন। আমরা সাফার করছি। আ পৃথিবীর সকল কোনো দল, মত বা ধর্ম নির্বিশেষে সবাই সাফার করতে হচ্ছে। কারণ তেল এর উপরেই চলে সারা পৃথিবীর অর্থনীতি। এই অর্থনীতির অবস্থা এখন ভয়ংকর অবস্থার দিকে যাচ্ছে। যাই হোক, যেটি বলতে চেয়েছি আমি একদম সর্বশেষ আপনাদেরকে যেটি বলতে যাচ্ছি, এটি হলো যে ইরান যুদ্ধ থেকে পিছায়নি। নেত এ নেতানিয়াহু এখনো পর্যন্ত স্ট্রংলি ইরানের উপরে স্থল যুদ্ধ করবার জন্য সে বা কিছুটা ইঙ্গিত দিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু তো হলো যার সন্তান, কিন্তু তাদের অবৈধ পিতা যে ডোনাল্ড ট্রাম্প, সে আজকে বলেছে যে ইরানের সাথে যে যুদ্ধ চলছে সেটিকে শিথিল করতে চায়, এবং এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে যে
ইরানের উপরে যে দেয়া তাদের নিষেধাজ্ঞা রয়েছে আন্তর্জাতিকভাবে, যে তারা তাদের তেলের উপরে দীর্ঘদিন ধরে যেইসব নিষেধাজ্ঞা রয়েছে সেগুলিকে শিথিল করবার জন্য তার একজন গুরুত্বপূর্ণ আম কর্মকর্তা আজকে ঘোষণা দিয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যে পিছিয়ে যাওয়া বা এই যুদ্ধ থেকে কোনো না কোনো অজুহাতে সে সরে যাবার জন্য চেষ্টা করছে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ ওয়াশিংটনের থিংক ট্যাংকের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আজকে তাদের বিশাল একটি প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র যে আশায় যুদ্ধটা শুরু করেছিল সে আশার প্রতিফলন ঘটেনি, বরং ইরানি সাধারণ জনগণের যে এখন পাল্টা হামলা করবার যে প্রত্যয় দেখা যাচ্ছে সেক্ষেত্রে তারা তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, বরং এখন সারা বিশ্বের যে টার্গেটে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র, এবং খোদ যুক্তরাষ্ট্রের নিজেদের দেশেই জনগণের যে সমালোচনার মুখে পড়ছে। সামনে মিড টার্ম ইলেকশন রয়েছে, সেখানে ভরাডুবি খেতে পারে রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্প। এই টেনশনে ডোনাল্ড ট্রাম্প এখন দেখা যাচ্ছে যে মানসিকভাবে ভেঙে পড়েছে। এখন কোন অজুহাতে এখান থেকে বের হওয়া যায় এটি খুঁজছে এমন একটি প্রতিবেদন, প্রতিবেদন ওয়াশিংটন ভিত্তিক একটি পাওয়ারফুল শক্তিশালী থিংক ট্যাঙ্ক আজকে প্রতিবেদন প্রকাশ করেছে। আমি শেষ কথা যেটি জানাতে চাই আপনাদেরকে, যে ইসরায়েলের অবস্থা বেশি ভালো না। আপনাদের মনে আছে ২০২৩ সালে সাউথ আফ্রিকা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটি মামলা করেছিল যে ইসরায়েলরা মানবতা বিরোধী অপরাধ করছে, যুদ্ধ অপরাধ করছে প্যালেস্টাইনিদের উপরে হামলা করে। এটির ব্যাপারে আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালত হেগে কিন্তু এ নিয়ে মামলা চলছে। সে মামলার সময় জার্মানি কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমরা ইসরায়েলের পক্ষে আছি, এবং এই যে অভিযোগটি এনেছিল, মামলাটি এনেছিল সাউথ আফ্রিকা, সেটির বিরোধিতাও করেছিল জার্মানি। আজকে জার্মানি ঘোষণা দিয়েছে যে আমরা আর ইসরায়েলের সাথে নাই। সুতরাং ইসরায়েলের পাশ থেকে ইউরোপীয়রাও আস্তে আস্তে সরে যাচ্ছে। ইউরোপিয়ান যেসব দেশ, জার্মানি সরে যাওয়া মানে হলো বিশাল একটি মাইনাস পয়েন্ট ইসরায়েলের জন্য, কারণ জার্মানি কিন্তু ইউরোপের মধ্যে অনেক শক্তিশালী একটি দেশ। সেই জার্মানি সরে গেছে, একদম স্পষ্টভাবে আজকে বলে দিয়েছে আমরা আর ইসরায়েলের সাথে নাই। তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে মোটামুটি অনেকগুলো দেশ এই যুদ্ধ থেকে ধীরে ধীরে পশ্চিমা শক্তি বলতে যেটা আমরা বুঝি যে ইউরোপিয়ান আর যুক্তরাষ্ট্র যেটি রয়েছে, তো এদের কাছ থেকে যুদ্ধকে কেন্দ্র করে মোটামুটি ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে শক্তিশালী কয়েকটি দেশ এমনিতে তো সেই আপনার স্ট্রেইট অফ হরমুজের মধ্যে বাধা দেওয়ার জন্য বা সহযোগিতা করবার জন্য ট্রাম্পের আহ্বানকে সরাসরি নাকচ করেছে সবগুলি দেশ। আমি আর নাম বলছি, সবগুলি দেশ, ন্যাটো সহকারী, ইনক্লুডিং ন্যাটো। ন্যাটো তো বলেই দিয়েছে যে এটি আমাদের সাথে কোনো যুদ্ধ নেই, তোমাদের সাথে যুদ্ধ, তোমরা ফেস করো। আর ইসরায়েলের সাথে থাকবে না, এটি সরাসরি আজকে জার্মানি না করে দিয়েছে। আর বাকি রইল যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের পরবর্তী পরিকল্পনা। যদি বুটস অন দ্য গ্রাউন্ড মানে হলো স্থল যুদ্ধে যদি যায়, তাহলে ইসরায়েলের কবর রচনা হবে এবং যুক্তরাষ্ট্রের কবর রচনা হবে। এটি নিঃসন্দেহে আপনারা লিখে রাখুন, কারণ তারা খুঁজছে, ইরান এই একটি সুযোগ খুঁজছে যে আসুক। আকাশপথে যে পারবে না এটি অলরেডি প্রমাণিত হয়ে গেছে, এখন বাকি রয়েছে স্থলপথে। এই স্থলপথে সরাসরি যখন হাজারো হাজারো সৈন্য তাদের প্যাকেটে করে দেশে ব্যাক করাবে ইরানের জনগণ, তখন হাড়ে হাড়ে টের পাবে, এবং আমরা চাই সেটি হোক। ইরান কিন্তু বলেছে আমরা যুদ্ধ সমাপ্ত করব না, আমরা যুদ্ধ বিরতি মানি না। কেন কি জানেন? কারণ তারা চূড়ান্ত একটি শিক্ষা দিতে চায় এই পশ্চিমা গোষ্ঠীকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে। সেটি একমাত্র মুখোমুখি যুদ্ধেই সেটি প্রমাণিত হবে, এবং আমরাও মনে করি এটি হলে পরেই ইরানিরা সর্বশেষ তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করে বিশ্বকে জানান দিতে পারবে যে আমরা পেরেছি, আমরা পেরেছিলাম, পারছি এবং পারবো। ভবিষ্যতে আর কেউ ইরানের দিকে আঙুল তুলে তাকাবার কোনো সুযোগ পাবে না। এবং মুসলিম কান্ট্রিগুলিকে আমি এখনও বলছি, মুসলিম কান্ট্রিগুলির মধ্যে সবচেয়ে নেতৃত্বে দেওয়ার কথা ছিল সৌদি আরব, নেতৃত্ব দেওয়ার কথা ছিল গালফ কান্ট্রিজগুলি। কিন্তু দুঃখজনক যে আমাদের মুসলিম যে ধর্মীয় বিশ্বাসী যে জাতিটা রয়েছে, এটির যে মাথা উঁচু করে বিধর্মীদের সাথে, জুইশদের সাথে, ইহুদিদের সাথে যুদ্ধ করে হাজার হাজার বছরের ইতিহাস, আমাদের মুসলিমদের ইতিহাস, সেগুলিকে ধর্মীয় ইতিহাস বাদই দিন, তারপরও যদি ধরতেই হয়, সেই ইতিহাসকে যারা ভুলে গিয়ে এখন পশ্চিমাদের পা চেটে এই মুসলিমদের শত্রুতা করছে, তাদেরও উচিত এই রিয়ালাইজেশনে আনা যে আমরা কি ভুল করছি কিনা। তাদেরকে
মানে ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল ইতিহাস দিয়ে তাদের সত্য থেকে দূরে রাখা হয়েছে। আমি মনে করি এখন যদি মিডল ইস্টের সকল দেশ একসাথে হয়, তাহলে আসলেই মুসলিমদের একটি নতুন করে মুসলিমদের শক্তির উত্থান হবে। একদম এতে কোনো সন্দেহ নেই। ইরান তো আছে, টার্কি থেকে শুরু করে ইরাক, কত বড়, বড় দেশ। ইরাক বলুন, লিবিয়া বলুন, মিশর বলুন, টার্কি বলুন, সিরিয়া বলুন, এগুলো তো ধ্বংস করে দিয়েছে পশ্চিমারা। এরা যদি সবাই একত্রিত হয়ে এখনই যদি মোকাবেলা করতে আসে, আমি মনে করি যে মুসলিমদের সেই হারানো ইতিহাস আবার ফিরে পাবে। নেতৃত্বে আসুক সৌদি আরব। সৌদি আরবকে আমরা সবাই মানি। আমরা মনে করি সৌদি আরব বহু আগে থেকেই এই সক্ষমতা তাদের ছিল। তাদের খাসলতের দোষে, তাদের এই মানে বাদশাহী শাসনকে জারি রাখবার জন্য পশ্চিমাদের সহায়তা নিয়ে, এই যে অবৈধ ক্ষমতা নিয়ে তারা তাদের দেশের মানুষকে শোষণ করবার যে স্পৃহা মনের মধ্যে রয়েছে, এটিকে বাস্তবায়ন করবার জন্য যে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে আছে, এটির বিলুপ্ত না হোক। অন্ততপক্ষে এগুলিকে রেখে জনগণের জন্য এবং মুসলিম যে জাতিটি রয়েছে, এটির নেতৃত্বে এই দেশটির আসা উচিত। সঙ্গে অবশ্যই ইরান থাকবে। ইরানকে যদি প্রস্তাব দেয়, আমার মনে হয় ইরান অবশ্যই রাজি হবে যে হ্যাঁ, আসুন আমরা একসাথে যুদ্ধ করি, পশ্চিমাদেরকে এই অঞ্চল থেকে বিতাড়ন করি। আজকের এই পবিত্র ঈদুল আজহার এই সময়ে আর যাতে যুদ্ধ সামনে না এগোয় এবং আমাদের সবার বিবেকের যেন দরজাটি খোলে, মানবতার যেন জয় হয়, এই আশাই ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছি যেন আল্লাহ শান্তি বর্ষণ করে আমাদের সকলের উপর। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।